কলেজে ঢুকতে ঢুকতে মায়ার ৯টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টদের। জুই এখনও কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজ চত্বরেই। অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে ছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের বাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিকের ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললেও শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তো রিত ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের ২য় তলার করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়ার করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপরেও মায়ার বোঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম। ছেলে হিসাবে রিত ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ের কুঞ্চিত কপালের ভাঁজ শীতল হয়। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আর লাগবে? ৮-১০টা ঠিকঠাক মানুষের মতোই লাগে, তবে ওনার রাগ অহংকার সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলো কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলো বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারেই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত, বুঝলি। এই সুন্দর পুরুষগুলো বাহিরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়া সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদি সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপে প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমি একটু বেশি ভালোবাসো তো। দেখো তোমার ভালোবাসায় আমি কঙ্কাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসার এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগটাগ দেখাবো, সেদিন সে এসে বলবে, বউ ধরো তো, এই পড়া পানিটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পড়া পানি খেলে তুমি তোমার রাগটা করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসির পড়া পানি, তুমি বরং খাও খাও। মায়ার ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত এক কথাবার্তায় হতভম্ব হয়ে গেল শ্রেয়া। বলে, ভালোবাসার জন্যই বুঝি কেউ পড়া পানি খাওয়ায়? এটাও সম্ভব বুঝি? মায়ার দৃঢ় গলার উত্তর আসলো তখনই, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝলি, বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামোই করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য এরকম সোলমেট চাই। সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেজন্য সোলমেট হিসাবে নিজের জন্য একটা কালো ছেলেকেই চাই। নয়তো দেখা যাবে ফ্রিদ খানের মতোই সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসাবে কপালে জুটে, তখন জামাই আমার পেছনে নয়, বরং আমি জামাইয়ের পেছন পেছন পীর বাবার পড়াপাটি নিয়ে ঘুরতে হবে, আর ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি। মায়ার চিন্তাভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতো জামাই চায়, সেখানে মায়ার এমনভাবে হৃদ খানকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ের মতো হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর, যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে রিত ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, উহুম, হবে না। আমার জামাই রিদ খানের মতো এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদিও এত দেখিনি, তবে আমি গ্যারান্টি ওয়ারিস্ট সহ বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা লম্বা সভা বলিষ্ঠবান কালো পুরুষ মানুষ মতনই হবে, দেখিস, একদম আমার মনের মতো। মায়ার কথায় খানিকটা অসন্তুষ্টি গলা ছাড়লো শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল, না দেখে এমন গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ। এবার মায়ার গলার দৃঢ়তা নুয়ে আসলো, কণ্ঠ খাদে এনে বলল, এই ছোটোখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? শত হলেও বউ হই আমি, তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবা পনা পানি খাওয়াবো আমি আর কি।
স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন গলে গিয়ে পল্টে নিল কথায় কথায়। মায়া কথায় একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়ারই কোনো অপছন্দর মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে নিয়ে একটা উদাহরণ দেবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনই ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ? যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবলো না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপর যদি মনে করতে বলিস তাহলে সেটা স্বাভাবিক, সেটাই আমি বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ। তুই যে এখন এত ভালোবাসিস সেটা? ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায়? ছাড়িয়ে নিব। তারপর ভাইয়ের সাথে থাকবি না? না। মায়ার ধীর গলা কথায় শ্রেয়া বুঝতে পারে মায়ার আসলেই হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এর জন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হলো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটার হিসাবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ের পাশ ঘেঁষে করিডোর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখের দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে আছে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম, আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখনো হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশের চোখ ঘোরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপুই ক্রেজির মতো তুই এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শখ হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখে দেখতে পাবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে, পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর ভিআই ওপর ক্রাশ খেয়ে তার প্রেমে উস্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনেও মায়ার তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাও দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে পড়ল। বিষয়টা আসলে ইন্টারেস্টেড নয়, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম, এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মনে দিয়ে আমি বসে আছি। সেজন্য আমার কখনোই প্রেম প্রেম চোখ হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10 সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম, তখন তো সুন্দর বেআইন হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হয়ে যেতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে বসে আছি রে। সেখানে অন্য কেউ ঢোকার নো চান্স পেপি। মায়ার পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিকের ন্যায় জুইয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে, কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ের জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনও মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হয়তো তাড়াতাড়ি মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে, অথচ পরীক্ষা তখনও ঘন্টা খানিক সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখছে মায়া দৌড়ে কলেজ গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুইয়ের রাগে দাঁতে দাঁত পিষল। কাল
কোচিং থেকে আর আজ পরীক্ষা হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুঁইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই যে জুঁই মায়াকে ধরে বেঁধে সব কিছুর প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশায় চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির ন্যায় ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না। মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনোই করতে পারতো না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধবোধ মায়া রিকশার মধ্যে বসে ঝরঝর করে কেঁদে উঠল। যেই লোকটাকে ও এখনো দেখেইনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিন তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে। মায়ার সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিকশার চালক চমকে পেছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞাসা করতে চাইলে মায়ার চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালান গাড়িটা। রিকশা চালক আর প্রশ্ন করল না মায়াকে, বরং তিনি মায়ার কথায় স্বাভাবিকের ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ার দেওয়া ঠিকানায়। মায়া রাস্তার পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ব্যাক করবে, এবার ফিরতে মাস 2 সময় নেবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমনতো অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ের আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল করতে চায় না ও। মায়াকে কেন হৃদ সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফেরত দিয়ে এটাই বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারবে সেই দিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নেবে ওর স্বামীকে। তারপরও হৃদের সাথে স্বামীর কিডনি নিয়ে কোনো রূপ ডিল করবে না মানে করবেই না। এই যাত্রায় মায়ার ভাগ্য ভালো হওয়ায় রিকশা থেকে নেমেই হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরও 10-12টার মতন ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময় দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগেই আসিফ স্বাভাবিকের ন্যায় জানালো হৃদ নিজের উপরে রুমে আছে, রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠল। দরজা নক করতে দেখলো ভেতর থেকে দরজা খোলা, হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো হৃদ সোফায় বসে সুচ পড়ছে। কারো উপস্থিতি টের পেতে হৃদ বেখেয়ালিভাবে চোখ তুললেই দৃষ্টি মিলল মায়ার সাথে। মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ের পরীক্ষা এখনও শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের সুচ পড়ায় স্থির হলো। কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছুই করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়া টাকা জোগাড় করতে পারবো সেদিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপর আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ সুচ পড়তে পড়তে মায়ের কথাগুলোর যথার্থ অর্থ বুঝতে চাইল। ডিলের নামে করে হৃদ যে সকালে মায়ার থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন করে নিয়েছে, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রির পেপার, আর কিছু বিয়ের সত্তাদিত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বোঝাবে সেই কথা? এই নারী বুঝবে হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি আজব?
হৃদ মায়ার কথা তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতন করে সুজ পরে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশ মায়া বিরক্তি লাগে, সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়ার সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে। তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করলো না, কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ার হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়োয় হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটলো কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গোজালো। ছোটোখাটো একটা নীল ডায়মন্ড বক্স বের করে আসলো তাতে। সে সকালে দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদ এখনও মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটা আর কতদিন এভাবে চলে। এই হাইড অ্যান্ড সিক খেলার শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেভাবেই বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে, তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা, কিন্তু সেটাও এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, নিন। খাও। হৃদের আদেশ মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি আমি কেন? এটা তো আপনার, আপনি খান, নিন। কুইক। মায়া একটু আমতা করলো, তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিতে গলা দিয়ে নামার সময় মায়ার মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি, কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ের তৃষ্ণা শুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে? মায়ের জানা নেই আর না জানতে চায়। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলেই মায়া ছোট্ট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফার টেবিলের উপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনলো। তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে, কেবল চাবির রিং হাতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল আর সেটা মায়ার দিকে এঁকে দিতে দিতে বলল, এইটা তোমার, টেক দিস। বিষণ্ণয় মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবি কাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল, এটা কিসের চাবি? এই ফ্লাইটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবিতে গুরুত্বপূর্ণ ও মূল্যায়ন দুটো ভবিষ্যতে বুঝতে পারলে তুমি প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ার নিকট কেমন হেয়ালি ঠেকল। সে বুঝল না বিষয়টা। ভবিষ্যতে মায়ার হৃদের ফ্ল্যাটের কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য! অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভেতরে চাবিটা ঢুকিয়ে রাখলো। আপাতত এই চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া। একটা চাবি তো, সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট্ট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ার জন্য আনা দ্বিতীয় উপহার বক্সটা সেটা আর দিল না, বরং অতি সন্দর্পণে পকেটে ঢুকিয়ে ফেললো। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়োয় মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন। আমি কোনো ডিল করতে চাই না। মায়ার কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দু হাত গুজাতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে। ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বেরোবো। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের
হলো না। স্বামীর জন্য মায়ার ছটফট অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল। বইয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভেতরটা হঠাৎ পৈশাসিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিতভাবে কারো দিশেহারা ছটফটের কারণ হতে পেরে হৃদের ভেতরে অদ্ভুত আনন্দ বোধ করলো। খুব কাছ থেকে মায়ের ছটফট দেখতে পাচ্ছে হৃদ, আর সেটাই যেন হৃদের পৈশাসিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাসিক আনন্দ বেশিক্ষণ ঠিকলো না মায়ের পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করাতে দিশে হারালো মায়া। ঝরঝর করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ের উপর পড়ল। দু হাতে হৃদের দু পা চেপে ধরে আকুতে মিনতি করে বলল, ভাই প্লিজ প্লিজ আমার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফেরত দিয়ে দেন। লোকটা এসবের কিচ্ছু জানে না। আমি লোকটার ক্ষতি করে কোনো ডিল করিনি। আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নেবেন না। প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধতার ন্যায় হতবুদ্ধি হয়ে ঠায় জায়গা দাঁড়িয়ে। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের খুনাক্ষরেও ধারণাতে ছিল না। মায়া কান্না আহাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বউয়ের ভালোবাসায় ভেতরটা ঠান্ডা অনুভব করলো। হৃদ ভাবলো সে হয়তো একটু বেশি করে ফেলেছে। বউয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি, সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ার বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতে মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভেতরকার অস্থির নিঃশ্বাস ছাড়ল। কপালে এক পাশ চুলকে মায়ার কূর্ধনরত মুখটার দিকে তাকালো। স্বামী হিসাবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবলো। হৃদ নিজের সংশয় দূর করে মায়ার হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখলো। স্বামী হিসাবে অধিকার খাটিয়ে প্রথম হৃদ মায়াকে স্পর্শ করলো। যত্ন নিয়ে একটু মায়ার মাথায় আদরে হাতটা বুলি দিল। হৃদ আবারও একই অস্থিরতার চাপা নিঃশ্বাস ফেলে বলল, যাকে তুমি খুঁজছো তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলেও চলবে না তোমার? হৃদ কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এতটুকুতেই কিন্তু মায়ার রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তের মাঝেই হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর থেকে ফেলে দিল তীব্র রাগে। তেতে উঠে বলে মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টাও করবেন না। আমি কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত, আপনার না। আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নই যারা আপনার রূপে আপনার টাকা পয়সা দেখে আপনার পিছনে ঘুরে বেড়াবো। আর না আমার ভালোবাসা এতটাই ঠুনকো যে কারোর কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন, আর আমার আপনাকে পছন্দ না। মায়ের রাগ, মায়ের দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বোঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামীও হতে পারে। পুরোপুরি হৃদ সত্যটা বলেনি, অথচ মায়া অল্প কথা শুনেই রিয়েক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসলো। এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে সুযোগ কেন নেবে? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার, তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে। তারপরও ভাওতাবাজি করে বউকে ছুবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে। এমনটা করা হৃদের দরকারও নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ের স্বামী হয় তখন কি করবে? এত ভালোবাসা থাকবে তো এই নারীর তার প্রতি, নাকি হৃদ এই নারীর স্বামী হয়ে বলে সে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে, দূরে সরে যেতে চাইবে হৃদের থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে বউকে?
তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে যেতে দিবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সে এই নারীকে, তারপরও ছাড়বে না। এতক্ষণে ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা উঠল হৃদের নিকট। মায়ের শক্ত অনলের দিকে তাকিয়ে হৃদে গলায় পড়ল। নিজের লিমিটেই আছি আমি, এমনটা যাতে না হয়। তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারা জীবনটা শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করবো না সারা জীবন, তো দূর। শুধু চকলেট না, নিজের সব কিছুই আমার সাথে শেয়ার করবে তুমি, তাও সে ইচ্ছাই। আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছুই নেই। তোমার বাসরেও আমাকে পাবে, তোমার বাচ্চার বাপও আমি হব। এবার আউট। আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি জীবনে দেখিনি। আমাকে চুক্তিপত্র কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ার উল্টাপাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদের দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো। এই যাবে তুমি এখান থেকে? ভালো লাগছে না আমার। কন্ডিলের কাগজ টাগজ দিব না আমি, যাও। তারপর যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে নিয়ে কাজ চালাও, ফুল সার্ভিস দিব। তারপর এখন বের হও। ভীষণ রাগ লাগছে আমার, কন্ট্রোল হারাইলে খুব খারাপ হবে কিন্তু, যাও। হৃদের কথায় মায়ের রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ মায়াকে প্রস্তাব দেয়নি। মায়ার রাগটা যে কোথায় হচ্ছে বলা দেয়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না, এমনকি ভবিষ্যতে স্বামী হিসাবে হৃদের পরিচয় পেলেও যে মায়ার এই ভালোবাসা থাকবে না সেটাও হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটা কি দেখবে? হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছু দিয়ে কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চয়ই সে রাগে কন্ট্রোল হারাবে। কি হলো, শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝেছি, আর কাহিনী করতে হবে না, যাও। আর হ্যাঁ, স্বামী দেখা তুমি এই জীবনেও পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, তাকে আমি মেরে ফেলেছি, এইবার আমাকে গ্রহণ করো। হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ের অনাকাঙ্ক্ষিত আক্রমণে শিকার হলো হৃদ। টেবিলের উপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ের স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনা হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের ওপর আড়াআড়ি হাত বাঁধল রক্ষা করতে, যার দরুন মায়ার ছুঁড়ে দেওয়া পানির গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগলো। এতে করে হৃদের হাত ঘোরের কাজ ভেঙে মুহূর্তেই হাত কেটে রক্ত বেরিয়ে কবজাতে চড়ালো। কপালটাও গ্লাসের কাছে লেগে খানিক শিকড় রক্ত গড়ালো। হৃদ মুখের উপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। যখন বুঝতে পারলো বিষয়টি কি হয়েছে তার সাথে, ঠিক তখনই দপ দপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে, কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন সব কিছু মায়া না চাইতে সেই কাজটা করে ফেলে। হৃদে চেপে রাখা রাগটা আর বাড়িয়ে দিল নিজের অজান্তে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফকফকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগের বসে মুহূর্তে মাঝে সোফার টেবিল রাখা উপর তুলে আছাড় মারল সজোরে। তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙা ছড়িয়ে পড়ল চারপাশে। মায়ার পায়েও গিয়ে বিঁধল সে কাচের টুকরোর কিছু। এবার রক্ত মায়ার পা থেকেও বেরোলে। ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার হয়নি কখনো। আতঙ্কিত মায়া কেঁদে ওঠে। ছিটকে দূরে সরতে চাইলে হৃদের ভয়, কিন্তু তার আগেই হৃদের শক্ত থাবার পিষ্ট হয় সে। মুহূর্তের মাঝে হৃদের শক্ত হাত চালান হয় মায়ার গলায়। চোখের পলকেই সেই হাত মায়াকে ছিটকে ফেলল সোফার উপর। ছটফট করা মায়া দু হাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়তে চাইলে হৃদের হাতের বাঁধন আরো দৃঢ় হয়। মায়ার উরু পাশে সোফায় হৃদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ের উপর ঝুঁকে পড়ে। রাগে রিরি করে দাঁতের দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করছিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে
এমনই আমি ভালো মানুষ হয়ে গেলাম, আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি? তোর বাপ দাদার 14 গোষ্ঠীকে নখের ওপর তুলে মেরে ফেললেও কারো কোনো বাপের ক্ষমতা নাই। কোথায় ঠাই পাওয়ার? সোজা গায়েব করে দিব আজকে শেষবার। নেক্সট টাইমে এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো। তাদের জানতে হবে যে আমি কতটা খারাপ, মনে রাখিস। হৃদের কালো মার্সিডিস গাড়িটা খান বাড়ির গেট ধরে ঢুকতে বাগানের চত্বর থেকে আরাফ খান তাকালো সেদিকে। বাড়ির মালিদের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। অসময় হৃদের গাড়িটা বাড়ির গেট ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে আগায়, হাতের লাঠিটা ভর করে। আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকছে না ওনার কাছে। যেই ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যেত না, সেই ছেলে আজকাল ঘন ঘন পাড়া পড়ছে চট্টগ্রামের মাটিতে। ব্যাপারটা সন্দেহজনক, ভীষণ রকমের সন্দেহজনক। তিনি আরও 2 দিন আগে শুনেছিল এই ছেলে চট্টগ্রামে এসেছে, ওনাদের সাথে দেখা না করে মুরাদপুর ফ্ল্যাটে পড়েছিল 2 দিন। কিন্তু কেন পড়েছিল জানা নেই, সেই কারণটা আপাতত তিনি জানেন না। শুনেছে এর মধ্যে বাবা নিহালের সঙ্গে দেখা করেছে হৃদ, কিন্তু ওনাদের কাছে আসেনি, দেখাও করেনি। এমনটাও তো না যে হৃদ চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে। তিনি বেশ বুঝতে পারেন হৃদ তার মতলবে আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে। তাছাড়া হৃদ যদি তার বাবার কাজে চট্টগ্রামে আসাই হতো, তাহলে মুরাদপুর না থেকে বাড়িতে আসতো, ওনাদের সাথেই থাকতো। কিন্তু হৃদের মুরাদপুর থাকার পেছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে ওনার মনে হয়। নয়তো এই ঘাড় তেরা হৃদ খান এমনি কোথাও পড়ে থাকার মানুষ না। যেখানে এই ছেলের মা বাবার বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে, সেই ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুর পড়ে থাকবে না। বিচক্ষণ আরাফ খান হাতে লাঠিটা ভর করে সামনে এগোলো। হৃদকে দেখালো গাড়ি থেকে নেমে কেমন গুমোট গম্ভীর মুখে হনহন করে চলে যেতে বাড়ির ভেতরের পথে। কিন্তু মাঝে পথ আটকে দাঁড়ালো আরাফ খান। যাওয়ার পথে বাধা পাওয়ার বিরক্তি কপাল গুটালো হৃদ। আরাফ খানের দিকে তাকিয়ে হৃদ বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা, কি চাই? চাই তো অনেক কিছুই, কিন্তু তুই তো দিতে অক্ষম। তুই তো আর আমার বউ না, নাতি হোস, দিবি কেমনে? হ্যাঁ? আরাফ খানের রসিকতার কথায় হৃদ বিরক্তি বাড়ে। এমনি মনে মেজাজ ভালো নেই, বউয়ের সাথে রাগারাগি করে এসেছে সে। হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটাতে চাইল আরাফ খানের, কিন্তু আবারও একইভাবে পথ আটকে দাঁড়ালো তিনি। জহুরি দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। হৃদের বাম হাতের কবজিতে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ চোখে পড়লো ওনার, সাথে কপালেও দেখলো একটা 1 টাইম ব্যান্ডেজ করা। এই অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছেন। তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বলল, তোর এই অবস্থা কেন? কি করে এসেছিস তুই? হ্যাঁ? হৃদের সোজাসাপটা উত্তর। বিয়ে করতে এসেছি। আরাফ খান বলতে দেরি, কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না। চট করে নির্লিপ্ত গলায় বলে ফেলল কথাটি। হৃদ অস্পষ্টভাষী, সে কখনো কোনো কথা মিথ্যা বা লুকোচুরি করে না, আর না কাউকে পরোয়া করে। স্থান কাল মানুষ ভেদ করেও সে সর্বদা স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে বলেও আরাফ খান জানেন হৃদ স্পষ্টভাষী, সর্বদা সত্য কথা বলে। তারপরেও তিনি হৃদের এই বিয়ে করে এসেছি এই কথাটা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পেছনে অবশ্য কারণ আছে। বিগত কয়েক বছর ধরে হৃদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা, কিন্তু সে রাজি নয়। এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে বাসায়ও তুমুল হুলস্থুল পাকিয়েছিল। কত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে। সেই জন্যই তো বাধ্য হয়ে হৃদের থেকে 3 বছরের ছোট 27 বছরের ফাহাদকে বিয়ে করালো, নয়তো হৃদকেই আগে বিয়ে করাতেন ওনারা। এখন এত কাহিনীর পর যদি হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে, তাহলে ওনারা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। হলো তাই আরাফ খান হৃদের বিয়ের কথাটা এক রত্তিও বিশ্বাস করেনি। উল্টো তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছে, সেই জন্যই তিনিও হৃদের সাথে হেয়ালিপনা করেই বলল, বিয়ে করে এসেছিস ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা কেন?
বিয়ে করতে কি আর যুদ্ধ করা লাগে নাকি? আঘাত পেয়েছিস কিভাবে? হ্যাঁ, আবারও হৃদের দায় সারা উত্তর আসলো। বউ মেরেছে? বউ মেরেছে? আরে সাবাস, বউয়ের হাতের মার খেয়ে এসেছিস অবশেষে। আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের ওপর রিদ। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার সেপার, রিদ খান কেউ কেউ পিটায়, হ্যাঁ? তোর বউকে তো আমার একটা ধন্যবাদ দেওয়া দরকার রিদ। বাঘিনীর বাচ্চা সে, কে মারার মতো দুঃসাহসিক কাজটা সে করেই ফেললো, হ্যাঁ? আরাফ খানের কৌতুক কথায় দাঁতে দাঁত চাপলো হৃদ। রাগ বাড়ছে, সেই জন্য চোয়াল শক্ত হচ্ছে জেদে। সামনে থেকে সরো দাদা ভাই, ভালো লাগছে না। হৃদ আবারও পাশ কাটাতে চাইলে ফের বাধা দিল আরাফ খান। তিনি যেন আজ শপথ করেছে হৃদকে সর্বোচ্চ বিরক্ত করবে। তিনি হৃদের পথ আটকে দাঁড়াতে দাঁড়াতে একইভাবে খোঁচা মেরে পড়ল। আমাকে তো তোর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমি কি আর তোর বউ লাগি যা আমাকে তোর ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগার মানুষের কাছে তো মায়ের খেয়েই এসেছিস, আর কি চাই বল? এমন বউ সোহাগা স্বামী কতজন হতে পারে বল? তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম নিয়েছিস রে। সোজা স্বামী পেটা বউ পেয়েছিস, হ্যাঁ? তোর ভাগ্যটা ভালো, বুঝলি? আমাদের বউ তো খালি আদর করে, মারে না। আরাফ খানের খোঁচা মারা হেয়ালি কথায় হৃদ দাঁতে দাঁত পিষে জোরপূর্বক আরাফ খানকে পাশ কাটিয়ে হন হন করে চলে গেল বাড়ির ভিতরে। হৃদকে চলে যেতে দেখে বৃদ্ধ বয়সে ঝুলন্ত চামড়ায় সুন্দর হাসলেন তিনি। হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতে তক্ষণে চোখে পড়ল আসিফকে। হৃদের গাড়ি পার্কিং করে এদিকটায় আসছে, কিন্তু আসিফের ভাবভঙ্গিমা এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার ন্যায় অবস্থা। আরাফ খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতন মতিগতির চট করে ধরে ফেলল। আসিফ যে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন চোরের মতন পালায়ন করতে চাইছিল সেটাই বুঝতে পেরেই তিনি আসিফের ভয়টা আরও বাড়িয়ে দিয়ে তখনই হাঁক ছেড়ে ডাকলো আসিফকে। এই রিদ, ভাইয়ের বলদ, এদিকে আয়। আসিফ থমথমে মুখে আরাফ খানের দিকে এগিয়ে আসলো। পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ায় আসিফ বোকা হাসলো। মাথা চুলকাতে চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতেই তিনি সন্দেহভাজন দৃষ্টিতে আসিফকে পরখ করে বলল, কি ব্যাপার, কাহিনী কি বলতো? আজকাল ঘন ঘন কি করিস তোরা চট্টগ্রামে? কি চলে তোদের? আসিফ বোকা হেসে উত্তরে বলল, কিছু চলে না দাদা ভাই, এমনি এমনি কাজে এসেছিলাম আমরা। কি কাজে আসলি শুনি? তোর রিদ ভাই যে বলে গেল সে বিয়ে করেছে, ঘটনা কি সত্যি? হ্যাঁ? আসিফ একইভাবে বোকার মতন বলল, রিদ ভাই বলেছে এমনটা? যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্যি, আমি কিছু জানি না। সারাদিন তো থাকিস হৃদের সাথে বলদের মতন, আবার বলছিস জানিস না কিছু। এই সত্যি করে বলতো, তোদের মধ্যে কি চলে? আমার তো তোদের দুজনকেই কেমন সন্দেহ সন্দেহ লাগে। কোনো সম্পর্কে আবার জড়িয়ে পড়িসনি তো তোরা আবার? হ্যাঁ? ছিটকে দূরে সরে যাওয়ার মতো পিছু হাঁটলো আসিফ। নাক মুখ কুচকে আহাজারি করার মতন করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলেন এসব দাদা ভাই? রিদ ভাই আমার বস হয়, আমার কাজই রিদ ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকা, নয়তো আমি মেয়েতে ইন্টারেস্টেড। ওদের ইন্টারেস্ট বুঝবো কেমনে? হ্যাঁ, কোনোদিন তো দেখলাম না দুই বলদের এক বলদে একটা মেয়ে পটাইতে। হ্যাঁ, খালি বলদের মতন সারাদিন একজন আর একজনের নামে ধরে ডাকিস। তুই ঝপিস রিদ ভাই আর রিদ ভাই করে, আর তোর রিদ ভাই মরে আসিফ আর আসিফ করে। এখন আমরা তোদের প্রেমিক প্রেমিকা মনে করতেই পারি? হ্যাঁ, নাউজুবিল্লার কথাবার্তা বললেন না দাদা ভাই, রিদ ভাইয়ের ভাবি আছে, ভাই শুনলে আমাকে ঝাড়বেন। রিদ ভাইয়ের ভাবি আছে মানে? রিদ কি ভাবিতে ইন্টারেস্ট নাকি? হ্যাঁ, না মানে রিদ ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে। আরাফ খান অবাক হওয়ার মতন করে বলল, কি বলিস এসব? রিদ শেষমেশ কোনো ভাবির সাথে সম্পর্ক জোড়ালো আসি? ওটা কার? আরে কার বউয়ের সাথে পরকীয়া করছে রিদ?
ভয়ে ভয়ে ভেতরটা মোচড় দিয়ে উঠল আসিফের। কথায় কথায় সে অনেক কিছু বলে ফেলেছে আরাফ খানকে। যদি এসব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না। হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা। আসিফ আরাফ খানের কথায় ফ্যাসাদে পড়ে কিভাবে যে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। এখন আসিফ যদি আর কিছুক্ষণ আরাফ খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে তিনি খুঁচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবেন নিশ্চয়ই। আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভিতরের দিকে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় আরাফ খান। তিনি যখন বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছে, ঠিক তখনই আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন। তিনি বললেন, আরে আরে বলদ, আরে বলে তো যা, হৃদ কার বউয়ের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে? আরে মেয়েটা কে? আসিফ দৌড়ে পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো। মেয়েটা আপনাদের আত্মীয় হয় দাদা ভাই। আত্মীয় কথাটা মাথায় আসতে আরাফ খানের মাথায় প্রথমেই শশীর নামটা ঢুকলো। মেয়েটার সাথে হৃদের সম্পর্কে কথা শুনেছিল ওনারা আরও কয়েক বছর আগে। দুজনকে বিয়েও দিতে চেয়েছিল ওনারা, কিন্তু শশীর বয়স কম হওয়ায় বা শশীর পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে আর হয়নি। তারপর কি হলো কি জানি, হৃদ বিয়ে করবে না বলে একেবারে বেঁকে বসলো। আরাফ খানের মনে হলো হৃদ আবারও হয়তো শশীর সাথে প্রেমে সম্পর্কে মজেছে। যদি তাই হয় তাহলে এবার দুটোকে ধরে হাতে হাতে বিয়েটা সেরে ফেলবেন ওনারা। বহমান নদীর স্রোতের মতোই সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে। হৃদ মায়ার ওপর রাগ নিয়ে চট্টগ্রাম শহর ছাড়ল। আজ গোটা ৩৫ দিন হলো। এতে মায়ের অবশ্য ভাবান্তর নেই। সে হৃদের জন্য মোটেও চিন্তিত নয়, বরং সে সেদিনের পর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত। হৃদ চুক্তিপত্রের কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি, উল্টো মায়াকে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে গেল। এখন মায়ার ভয় হয় যদি হৃদ কোনোভাবে মায়ের নিখোঁজ স্বামীর ক্ষতিটতি করে বসে তো। মায়ার নিজের স্বামীর জন্য অস্থির উন্মাদনা হয়ে সেদিন হৃদের হাতে মার খেয়ে বসায় এসে প্রথমে নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে। হৃদ মায়ার স্বামীর ক্ষতি করার আগেই সাবধান করতে চেয়েছিল লোকটাকে, কিন্তু আফসোস মায়ের ফোন কলই সেদিন হাতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি আর না কল ব্যাক করেছে। মায়া জানে না কেন লোকটা মায়ের কল রিসিভ করে না। মায়া মনে করলো সেই প্রথম রাতে ও লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছু বলে ফেলেছিল, বিদায় এখন মায়ের স্বামী অপমানিত হয়ে ওর কল রিসিভ করছে না। আসলে দোষটা মায়ারই। মায়া বাড়াবাড়ি করে অনেক কথা বলে ফেলেছিল সেদিন। প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ের। মায়া কষ্ট বাড়ে, সেই সাথে সঙ্গী হয় কান্না। দিশেহারা মায়া হঠাৎ করেই কেমন যেন উদাসীন হয়ে পড়ল সব কিছুর ওপর। কিশোরী মনটাকে বোঝাতে না পেরে প্রায় প্রতিদিন নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় হৃদকে। ব্যাপারটা স্বাভাবিক হলে হয়তো হৃদ মায়ের কল রিসিভ করত। স্বাভাবিকভাবে অপরিচিত থেকেই বউয়ের সাথে ফোন আলাপ চালাতো, কিন্তু বিষয়টা হৃদের কাছে স্বাভাবিক ঠেকলো না। যবে থেকে বুঝতে পারলো মায়া হৃদকে নিয়ে পজিটিভ কিন্তু চিন্তা করছে না, তবে থেকে সে অস্থির হলো। হৃদ মায়ার স্বামী হয় এই সত্যিটা যদি মায়া কখনো জানতেও পারে তাহলে সে হৃদকে স্বামী হিসাবে মানতে নারাজ হবে, তার থেকে তালাক চাইবে। এই কথাটা হৃদের মাথায় আসতেই হৃদের শরীর রাগে টকবগিয়ে ওঠে তিরতির করে। এই রাগে জেদে হৃদ মায়ার কোনো ফোন কল রিসিভ করে না আর না কল ব্যাক করে, বরং হৃদ ইচ্ছা করেই মায়াকে ইগনোর করে। হৃদ শুরু থেকে মায়ার সাথে সম্পর্কে চড়াতে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করে মায়াকে প্রথমে দেখে সে সন্দেহের বশে অজানা বউয়ের খোঁজ করলো। তারপর বউয়ের হদিস না পাওয়ায় হৃদ এক প্রকার জেদ নিয়ে বউকে খুঁজে বেড়ায়। খুঁজে যখন হৃদ দিশেহারা হয় উঠছিল বউকে না পেয়ে, তখন হৃদের মনে অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সেই ইন্টারেস্ট থেকেই আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউকে খুঁজে পেল। কোনো এক অজানা অধিকার নিয়েই বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনে থাপ্পড় মেরে বসলো রাগে।
তারপর হৃদ কেমন কেমন করে যেন বউয়ের প্রতি নজর রাখতে শুরু করলো। বউয়ের চারপাশটা তার হাতের মুঠোয় রাখলো। তবে তখনও হৃদ বউকে নিয়ে শিওর ছিল না তারা ভবিষ্যতে একত্রে হবে কিনা, বা আদৌ সে এই লুকিয়ে তো সম্পর্কটা সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যবে থেকে বুঝতে পারলো বউ তার জন্য দিশেহারা অস্থির পাগল হয়ে আছে তারই খোঁজে, তবে থেকে হৃদের দৃষ্টি বদলালো। বউ তাকে না দেখে না জেনেই ভালোবাসে। সে খারাপ কোনো মানুষ হতে পারত, এমনটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়া মনোভাবটা হৃদকে খুবই আকৃষ্ট করেছে। এই যে তার বউ তাকে খুঁজে পাওয়ার জন্য দিশেহারা হয়ে আছে, এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয়। ভাবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসাটা অনুভব করতে গিয়েই কিভাবে যেন হৃদ বউয়ের মায়ায় পা পিছলে পড়ে যায়, একেবারে নাক মুখ ডুবিয়ে। সেই মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর হৃদের নেই। হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টানটা দিন দিন বেড়ে চলেছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বউয়ের জন্য পাগল টাগল হয়ে যাবে। এখন তার এমন একটা অবস্থা হয়েছে যে তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আধা পাগল বউটাকেই মানায়। জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আধা পাগল বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত এত আগ্রহ নিয়ে দিন দিন অবশেষ জেদি পাগল বানাচ্ছে, আর সে দুর্বল হার্টে পরিণত হয়ে পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারবে? অস্বাভাবিকের ন্যায় মাথা গরম হয়ে যাবে না? হৃদের অবস্থাও সেম। সে পারছে না বউকে থাপড়িয়ে লাল লাল করে দিতে। বেয়াদব বউ একটা কপালে জুটেছে তার। এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। সে এমনই রাগে রকচটা মানুষ, অল্পতেই রেগে যাওয়ার ব্যায়ামও আছে। সেখানে বউটার জন্য মাথাটা তার আরও গরম হয়ে থাকে আজকাল। মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনায় হৃদ ফুস করে নিঃশ্বাস ফেলল। অফিস কক্ষে থাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে। বউটার জন্য কেমন মন পুড়ছে তার, কিন্তু তারপরেও সে নিরুপায়। সে বউকে নিচ থেকে ধরা দিবে না বলে জেদ ধরে বসে আছে, আর সেই জেদ এখন মন পুড়ছে। হৃদ হাতে হাত ল্যাপটপের শাটার টেনে বন্ধ করলো। কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়ালো, গিয়ে টেবিলের উপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা তখনই ভাইব্রেট করে উঠল। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো, চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটি রিসিভ করলো না, বরং অবহেলিতভাবেই ফোনটা জায়গায় পড়ে থাকলো। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে। যেভাবে হৃদের মনটা পড়ছে ঠিক সেভাবেই বউকেও তার দহনে পোড়াবে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করায় মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর রাখলো। হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জয়ী। রাগান্বিত গলায় বলল, তুই এত আত্মসম্মানবোধ ছাড়া কিভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বেয়াদবি করে রোজ রোজ কেন কল দিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনে দ্বিতীয় তলার কোণার টেবিলে গোল করে বসে চার বান্ধবী। মায়া মুখোমুখি জুই বসে কপাট রাগ দেখে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথার উত্তর দিয়ে ধীর মনে পড়ল, লজ্জা আত্মসম্মানবোধ দুটোই আছে আমার জুই, কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মানবোধ দেখাতে নেই। বিশ্বটা সম্পূর্ণ সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মানবোধ খোয়াতে হয়। সব জায়গায় সব কিছু চলে না। আমার সম্পর্কটা ঠিক তাই, ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক। তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আমি সুস্থ করি, তার না হয় অসম্মানবোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনই একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান নিয়ে বসে থাকলে উপরের মানুষটা কখনো আমার কদর বুঝবে না। আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটার স্পেশাল ফিল করাতে হবে, তবেই না সে আমার জন্য পাগল হবে। এই দুনিয়ার গিভ অ্যান্ড টেকের নিয়মে চলছে জয়ী, এক হাতে দাও তো অন্য হাতে নাও। তাই আমাকে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে। আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দিবে, এটাই তো নিয়ম, তাই না? মায়ার জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জয়ী। তারপরও রাগ নিয়ে বলল জয়ী,
তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটা থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন? মায়া উত্তর আসলো একইভাবে, দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুই, আর দেয় বলেই সে আমার আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নাম্বার থেকে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস, লোকটা কোনো কারণে হয়তো আমার উপর রাগ করে আছে। সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট, আমার উচিত হয়নি তার সাথে ওইভাবে রেগে কথা বলার। মায়ার কথায় এবারও জুই অসন্তুষ্ট গলা ঝেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ ফুল। মায়া ফোন চালাতে চালাতে ছোট্ট করে সম্মতি দিল। জুই নাক মুখ কুচকে বলল, জামাই পাগলি। জুয়ের অসন্তুষ্ট তো গলায় কথাটা বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল, ফোনে চোখ দিয়ে। হাতে টাচে আবারও কল লাগালো হৃদকে, কিন্তু এর মাঝেই ফোন কেটে শ্রিয়া মায়ার কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া, একটা কাজ করলে কি হয়, তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রে। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না, হয়তো অপরিচিত নাম্বার থেকে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা, বা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে, এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায় তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেওনি শ্রেয়া। একটা পরীক্ষা তো মায়া করতেই পারে, জামাই চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ার নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা, সেই জন্য হয়তো লোকটা মায়ের নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করছে না। তাই মায়া শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে, এই কথাটা জানাতেই নাদিয়া তখনই নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার, সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না। মায়া হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো। মায়া বেশ ধীর ছিল, হৃদ এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ের দৃঢ়তা বঞ্চক করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেললো। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু, কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। মিস ইউ। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করব। হ্যাঁ বাবু, আর একটু পরে চলে আসবো। আমার বাবু ডেকেছে আর আমি না আসে পারি বলো? আজকে রাতে খেলা হবে জান, তুমি আর আমি। মায়া লজ্জায় থমথমে খেয়ে বসল। লোকটা এমন উল্টো পাল্টা কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়ার। মায়া থমথমে খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুইয়ের। জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু। হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে, হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই ডাকতেই হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখছিস না আমার বাবুর আম্মু ফোন করেছে, ব্যস্ত আমি, তুই বাইরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাপ ড্যাপ করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝলো না। আসিফ বেরিয়ে যেতে হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, বাচ্চারা কি খেয়ে ঘুমাইছে? হ্যাঁ। তা কি খাওয়ালে? মার্কেটের দুধ তো শেষ, আমি তো এখনো নাই। তা তুমি কোথা থেকে দুধ খাওয়ালে?
হৃদের আবেগিত কথায় মায়া হড়বড় করে কলটা মিউট করলো। লজ্জায় সিটিয়ে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথাই বলবো না, তুই কথা বলবি। লোকটা কেমন কেমন যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ের কথায় নাক মুখ কুঁচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে আগে বলতে গেলি? তুই তার বাচ্চার মা হোস, এখন তো সে এসব বলবেই। বাচ্চাদের খোঁজ নেবে না? পাশ থেকে শ্রেয়াও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক ঠিক, তুই ঠিক বলেছে। মায়া, তুই আগে কথা শেষ কর। কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দিয়ে। শ্রেয়ার কথায় মায়া তক্ষুনি কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকারে রেখে বলল, জান, হ্যাঁ জান, কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে? তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ঙ্কর ঠোঁট কাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসল। সাথে এটা ভাবলো মায়ের জামাই রয়্যাল না, সে ভিন্ন নারীর সাথে এমনই ফ্লার্টিং করে বেড়ায়। মায়ার চোখে মুখে লজ্জা চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আমার বাচ্চারা দুষ্টু, আপনার মতোই। না জান, গ্রেট তুমি নাও। আমার বাচ্চারা মার মতোই নটি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথায় পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে নিল। আপনি আমাকে চিনেন? কেন চিনব না? তুমি এইমাত্র আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু। তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশার মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ। মায়ার স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়। এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ার কলেজটা ভীষণ পড়ছে, সে আর কথাই বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? হুম, তো এরকম ফাজলামো কি আমার সাথে প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনি প্রথম। আর আমি যেন শেষ হই, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চেনে। এতক্ষণ কথা বলছিল, কিন্তু কিভাবে চিনলো? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে মায়া অধৈর্যের গলায় তক্ষণে জানতে চাইল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দিইনি। আপনাকে চিনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজ। ভালোভাবেই চিনে কথা বলছি, তবে ওয়ার্নিং দিচ্ছি, এই রকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে দেবো স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর। কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে? জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পুরো আপনার জন্য। মায়া যেন হুট করে হৃদের মনের কথাটা বলে ফেলল। মন তো তারও পড়ে বউয়ের জন্য। হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই তেরামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতে মায়ের ঠোঁট উল্টায়। লোকটা যে তেরা স্বভাবে হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই তেরা মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার বাঁকা হয়ে যায় আল্লাহ জানে। তখনই নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক ধূর্ত লোক। অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে ধরে ফেললো। কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেলল মায়া। এই জামাই খোঁজ সে ইহ জীবনে আর পাবে কিনা আল্লাহ জানে। তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খোঁজ না পাওয়ার উদাসীনতা যেন মায়ের দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনে অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই। তারপর আরও একটা মাস কিভাবে যেন কাটলো। মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে। গোটা এক সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি। ওনার
চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আয়ত্তায় আছে। ঔষধ চলছে আর কি। মায়ার পরিবারের সবারই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে। মুক্তা যায়নি, আরও যায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পেছনে কারণ ছিল অবশ্যই। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো সেজন্য। সামনে শুক্রবার বাদ রেখে এর পরের শুক্রবারের বিয়ে। মায়াদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি, বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ার বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট্ট মেয়ে মায়ের উদার উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটা বাজারজাত তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিলে খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ছেড়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বাবার কথায় খাওয়ার থেকে মুখ উঠালো না আরিফ, বরং খেতে একই ভাবে বলল, আমি শুনতে পারছি বাবা, বলো। শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউই ওনার দিকে আপাতত তেমন মনোযোগী নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে। ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমত অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরেও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে বললেন, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলের বিয়ে প্রস্তাব এসেছে, আমি তাকে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করেই চমকে ওঠে। শফিকুল ইসলামের দিকে তাকালো। একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পরে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলায় আওড়ালো, মায়া এখনো এসব কিছুর জন্য ছোট বাবা, মাত্রই আমরা মুক্তর বিয়েটা দিচ্ছি, এর মধ্যে মায়ার বিয়ের কথা আসলো কোথা থেকে? তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে? মায়া সবার ছোট, ওর বড় জুয়ের বিয়ে নিয়ে আমরা এখনো চিন্তা করিনি, সেখানে মায়ার বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বললেন, চেয়ারম্যান সাহেবের বড় ছেলে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা, লেখাপড়া বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচার ব্যবহারে বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকায় যাচ্ছে। ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ার সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বউয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ার বিয়ে এক্ষুনি দিতে চাও বাবা? মায়া এখনো বেশ ছোট মানুষ, 18 হয়নি। এসব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিনে না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফেরুক, তারপর না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা। আরিফের কথায় অনীহা পোষণ করলো জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগেই জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলে, এইরকম ভালো সম্বন্ধ হাতে কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছের ছেলে, কত নম্র ভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আকদ করে রাখতে। মায়া এক্ষুনি সংসার শুরু করবে না। ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাই না সিপ। বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাও পরখ করো। তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমরা সম্মতটা ফিরিয়ে দিব, কিন্তু ভালো কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই এই বিয়েটা নিয়ে বেশ কয়েকদিন ধরে যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্ব তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো, মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও।
মুক্তা বিয়েটা পর না হয় আমাদেরকে জানাও তোমার মতামত কি। তবে আমরা আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না।